নমস্কার, আমি মোকাম্মেল হক, উজালা বাংলা নিউজ। মূলত আজ আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার বারাসাত সাংগঠনিক জেলার মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত বারাসাত ব্লক 2 এর কেমিয়া খামারপাড়া অঞ্চলের মূলত নবাবপুর গ্রামে। এই যে মধ্যমগ্রাম বিধানসভার যে মনোনীত প্রার্থী, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রতিন ঘোষ মহাশয়ের সমর্থনে বারাসাত ব্লক 2 এর সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয়ের নির্দেশে কেমিয়া খামারপাড়া পঞ্চায়েতের যে অঞ্চল সভাপতি তথা ওই পঞ্চায়েতের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই যে পথসভা অনুষ্ঠিত হয় মূলত এই নবাবপুর বাজার এলাকায়। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানে এটুকু পরিষ্কার যে এই যে পথসভা মূলত মধ্যমগ্রাম বিধানসভার যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রতিন ঘোষ মহাশয় তিনি উপস্থিত হন। তার উপস্থিতিতে এই যে সেই পথসভা আয়োজিত হয়। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় যে বারাসাত ব্লক 2 এর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও দক্ষ সংগঠক মনিরুল ইসলাম মনি মহাশয় তার যে নির্দেশে এই যে পথসভা কেমিয়া খামারপাড়া অঞ্চলে নবাবপুর গ্রামে, শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় যে এখানকার যে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থক থেকে শুরু করে ও এই অঞ্চলের যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রত্যেকের উপস্থিতিতে এই পথসভা। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও দেখা যায় যে বাংলার যে মানবিক মুখ্যমন্ত্রী তিনি বিগত 15 বছরে বাংলার সাধারণ মানুষকে, আপামর সাধারণ মানুষকে প্রায় 94টির উপর প্রকল্প উপহার দিয়েছেন। সেই উন্নয়নকে অব্যাহত রাখতে মূলত এখানে রতিন ঘোষ মহাশয় তিনি, যেহেতু আমরা দেখেছি বিগত দিনে তিনি খাদ্য সরবরাহ দপ্তরের তিনি ভারপ্রাপ্ত দায়িত্ব মন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, তার পাশাপাশি তিনি এখানে এসে কি বলেন সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। শুধু তাই নয়, তার পাশাপাশি এখানকার টোটাল বারাসাত ব্লক 2 এর যে তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব, সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে এই পথসভা আয়োজিত। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও আপনাদের দেখাবো যে বারাসাত ব্লক 2 এর সভাপতি মনিরুল ইসলাম মনি মহাশয় তার দক্ষতা শুধু তাই নয়, তার দক্ষতা দেখানোর চেষ্টা করব। তিনি যেমন একদিকে মধ্যমগ্রাম বিধানসভা নিয়ে ভাবছেন, তার পাশাপাশি হাড়োয়া 121 বিধানসভা নিয়ে ভাবছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে আমরা উজালা বাংলা নিউজের পর্দায় সরাসরি কেমিয়া খামারপাড়া থেকে দেখানোর চেষ্টা করব। সভা শেষে মধ্যমগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রী রতিন ঘোষ মহাশয় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন সেটা আপনাদের শোনানোর চেষ্টা করব। আসুন। এগিয়ে আসছে চলছে আজকে কেমিয়া খামারপাড়ার ব্যাগের মোড়ে আপনি উপস্থিত হয়েছেন। দেখুন, আমরা তো নাগরিকদের কাছে আবেদন করছি যে আপনারা আপনাদের নিজেদের যে ভোটাধিকার, যে গণতান্ত্রিক অধিকার আপনার স্বীয় ক্ষমতা বলে পেয়েছেন, সেই ক্ষমতা আপনারা 29 তারিখে প্রয়োগ করুন। ঘাসের উপর জোড়া ফুল প্রতীকে ভোট দিন এবং তৃণমূলকে আবার পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনুন। প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? প্রতিপক্ষ তো অনেকে দাঁড়িয়েছে, কাকেই বিচার করবে, মানুষ যা করবে তাই হবে। সবাই প্রতিপক্ষ। এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, কোনো খেলোয়াড়কেই ছোট খেলোয়াড় ভাবতে নেই, সবাইকেই ভাবতে হয়। কারণ দেখা যাক মানুষ কি বিচার করে। যারা দাঁড়িয়েছেন তারা কেউ এখানকার ভূমিপুত্র নয়, আমি এখানকার একমাত্র ভূমিপুত্র। এবার মানুষ বিচার করবেন কাকে কি করবেন। নির্বাচনে আপনারা দেখবেন যে বিয়ে তো সকলেরই হয়, বিয়ের রাতে বেনারসি শালং করা এগুলো দিয়ে সাজায় কেন? সাজায় যাতে তাকে দেখতে আকর্ষণীয়। আমরাও তাই করছি, মানুষের কাছে আমাদের যে বক্তব্য সেটাকে আমরা বলবার চেষ্টা করি। রোজ তো কেউ বেনারসি পড়ে, আমরাও নির্বাচন বলে সাজিয়ে গুজিয়ে মানুষের কাছে প্রেজেন্টেশন করবার চেষ্টা করি। খামারপাড়ার বাসী আমার পাশে আগেও ছিল, আগামী দিনেও থাকবে এবং অধিক মাত্রায় থাকবে, এটা আমি বিশ্বাস করি। ট্রাইব্যুনালের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে আমরা জানি না, কিন্তু আমরা ধরেছি যে নমিনেশনের দিন আগের দিন পর্যন্ত যেদিন নমিনেশন ফাইনাল হয় সেই দিন থেকে ভোটার লিস্টটা প্রজেক্ট করে দেওয়া হয়, আর নতুন করে নাম ওঠার কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ আমরা 18 লক্ষ বাদ দিয়ে খেলার মাঠে দেখি, সেই খেলার মাঠে জয় করবার যারা চালিকা শক্তি, এক আমাদের দলের কর্মীরা, আর এক হচ্ছে এই এলাকার বিভিন্ন নাগরিক।
আমাদের বিরুদ্ধে একটা প্রতিদ্বন্দ্বিতা করছে ভারতীয় জনতা পার্টি। তিনি কামারহাটি থেকে থাকে। আইএসএফের যিনি দাঁড়িয়েছেন তিনি রায়হাট গোপালপুরে থাকে। আর মধুবাগানের মাটিতে আমি জন্মেছি, বড় হয়েছি। তাই কাকে আপনারা আপন করে এই নির্বাচনে আপনাদের অধিকার প্রয়োগ করে ভোট দেবেন সেটা আপনাদের বিচারের ব্যাপার। আমরা মানুষের সাথে ছিলাম, এসআইআর ছিলাম, যখন কোভিড হয়েছিল তখন আমরা ছিলাম। এখন এই অবস্থায় দাঁড়িয়ে এই বিজেপি ভারতীয় জনতা পার্টির একটাই উদ্দেশ্য, এই চ্যালেঞ্জটা পরিবারের লোক মমতা ব্যানার্জিকে ক্ষমতাতে সরাতে হবে। মমতা ব্যানার্জির অন্যায় কি? কেন তিনি কোনো সিট করলেন? কেন মেয়েদের শিক্ষার অবমান রাখার জন্য ভাবলেন? কেন ইউনেস্কো সেটাকে স্বীকৃতি দিল? মমতা ব্যানার্জির অন্যায় কি যে মা বোনদের কাছে যে লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মীর ভান্ডার কেন তিনি করেছেন এবং 1,000 থেকে 1,500 করেছেন? এবারে আমাদের অঙ্গীকার, যতদিন বাঁচবে ততদিন লক্ষ্মীর ভান্ডার পাবে। এটা মমতা ব্যানার্জি কেন করবে? এটা মমতা ব্যানার্জির অন্যায়। সেই জন্য ভারতীয় জনতা পার্টি কালকে ম্যানিফেস্টো প্রকাশ করে বলেছে বসুধী যে আমরা আসলে অন্নপূর্ণার ভান্ডার হবে, 3,000 টাকা দেব। মমতা ব্যানার্জি লোকের কথা ছাড়া এই রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের অন্য কোনো উপায়, ভারতীয় জনতা পার্টির রাজনীতি আন্দোলন রাজ্য কোথায় কোথায় আপনারা চালু করেছে লক্ষ্মীর ভান্ডার আছে। এখন বলছেন আমরা সেই অন্নপূর্ণার ভান্ডার দেব। আমরা যুবশক্তি প্রকল্প করি যে আমরা সবাই চাকরির ব্যবস্থা করতে পারছি, কিন্তু আপনারা জানেন যে কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে গেলে, সেই এক্সামিনেশন দিতে গেলে পোস্টার অর্ডার লাগে, পরীক্ষার জন্য বই কিনতে হয়। তাই জীবিকা নির্বাহ সম্ভব করার জন্য তাতে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে সেই জন্য মমতা ব্যানার্জি বলেছে যুবক যুবতীদের সাথী হিসেবে যুবসাথী দেবে। তাহলে তারা কি দেবে? যুবসাথী ভাতা দেবো 3,000 টাকা। মমতা ব্যানার্জি স্বীকার করছে, মমতা ব্যানার্জি স্বীকার করার কথা বলছে, আমরা বলছে আমরা যুবকদের ভাতা দেবো। এই ভাতা ভারতবর্ষের কোন রাজ্যে জানিয়ে একটা রাজ্যের নাম ভারতীয় জনতা পার্টি 18টা রাজ্যে আছে। কোথাও আছে না? মমতা ব্যানার্জিকে অনুকরণ করার জন্য ওরা একটা করেছিল, বেটি পড়াও বেটি বাঁচাও। যত টাকা বিজ্ঞাপনে খরচা হয়েছে, বেটি পড়াও হয়, বেটি বাঁচাও হয়। মমতা ব্যানার্জি সেই কাজটা করেছে যেটা মানুষের জন্য লাগে। এই যে আমরা